সবাইকে আমন্ত্রণ। চ্যানেল 24 এর রাত 10টার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্টি শিরোনাম। পুরো খবরের সাথে আমরা দুজন, আমি রহমান রাশেদ এবং আমি শানাত শারিয়ার। মায়ের ডাকে সাড়া দিয়ে এক হলেন সব দলমত ও পথের মানুষ। আওয়ামী লীগ শাসনামলে গুম খুনের প্রতিবাদ ও বিচার দাবিতে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের এই জমায়েত এক পর্যায়ে রূপ নেয় জনসমুদ্রে। এবং এখানে বক্তারা বলেছেন, গুম খুনের বিচার না হলে ব্যর্থ হয়ে যাবে 5ই আগস্টের বিপ্লব। এ সময় বাংলাদেশ নিয়ে ভারতের প্রোপাগান্ডার তীব্র সমালোচনা করা হয় এবং হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে দেশের প্রশ্নে এক চুল ছাড় দেওয়া হবে না। শেখ হাসিনার 16 বছরের স্বৈরতন্ত্রে হারিয়ে গেছে কত মানুষ। কারো কারো মরদেহ মিললেও ফিরে আসেনি অনেকে। গুম হওয়া সেই সব মানুষের সন্ধানে গত 1 দশক থেকে আওয়াজ তুলে আসছে মায়ের ডাক নামের সংগঠনটি। আন্তর্জাতিক মানবাধিকার দিবসে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সবাই একসাথে দাবি জানালেন সকল গুম হওয়া ব্যক্তিদের সন্ধান দেয়ার। আমার ভাইয়ের কবর চাই, আজও জানি না আমার ভাইয়ের কবর কোনটা। আমার ভাই ব্যারিস্টার ওয়ারিস। গণতদন্ত কমিশনের মধ্য দিয়ে গণ অভ্যুত্থানের স্পিরিটকে বাস্তবায়ন করবার জন্য আমরা এখন পর্যন্ত দেখি নাই অন্তর্বর্তীকালীন সরকার গত 4.5 মাসে একটা তদন্ত কমিশন করেছে। সেনাবাহিনীকে শাপলা চত্বর হত্যাকাণ্ড, পিলখানা ট্র্যাজেডি, জুলাই গণহত্যা সহ সকল বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচারের দাবি তোলা হয় এই গণজমায়েত থেকে। হেলিকপ্টার থেকে গুলি করার নির্দেশ যেই দল দিতে পারে, যেই নেত্রী দিতে পারে, সে আগামীতে রাজনীতি করা তো দূরের কথা, তার কি পরিণতি হতে পারে সেটা আমরা বাংলাদেশের জনগণ দেখতে চাই। অবৈধভাবে আওয়ামী লীগের নেতারা বর্তমানে ভারতে আছেন, তাদেরকে তাড়াতাড়ি বের করে দিলেই ভালো। আমরাও চাই তারা বাংলাদেশে ফিরে আসুক। তাদেরকে কাঠগড়ায় না দাঁড়ানো পর্যন্ত আমার বাবার আত্মা শান্তি পাবে না। তাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ ছিল নাটক, মূলত ভারতের আগ্রাসনের বিরুদ্ধে বিরোচিত ভূমিকা রাখার জন্য তাদেরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের আশঙ্কা, খুনিদের বিচার না হলে জুলাই বিপ্লব ব্যর্থ হতে পারে। ভারত ইস্যুতে সার্বভৌমত্বের প্রশ্নে এক চুল ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। আওয়ামী লীগকে পুনর্বাসন কারা কারা করবেন বা করতে চান, এখন সেইটা হচ্ছে আলোচনার বিষয়। যারা করতে চান জনগণ তাদেরকেও গণশত্রু হিসেবেই চিহ্নিত করবে এই বাংলাদেশে। তাদেরকে কারা এই বাংলাদেশ থেকে সেফ এক্সিট দিয়েছে তাদেরকে খুঁজে বের করতে হবে। কিন্তু এই 16 বছরের জুলুম অত্যাচারের পরে সকল রাজনৈতিক মতাদর্শ, দল, মত, ধর্ম, বর্ণ, বয়স ভুলে গিয়ে যখন আমরা ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমেছি, খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। খুনিদের বিচার না করে স্বৈরাচারীদের পুনর্বাসনের চেষ্টা হলে গণ অভ্যুত্থানের সৈনিকরা আবারও গর্জে উঠবে বলে হুঁশিয়ারি দেন ছাত্র নেতারা। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা। এখনো সন্তানের অপেক্ষায় মা, প্রিয়তমের পথ চেয়ে আছেন কোনো না কোনো স্ত্রী, বাবা, ভাই বোন কিংবা স্বজনের অস্তিত্বের সন্ধানে বহু পরিবার। তারা 5ই আগস্টে আশায় বুক বাঁধলেও এখন যেন সবটাই মরীচিকা। গুম, বিচার বহির্ভূত হত্যা, নির্যাতনের বিচারের অপেক্ষায় এই সব পরিবার। জুমাতুল বিদা রিপোর্টে বিস্তারিত জানাবেন। 52 জন মেরে ফেলছি টুকরা টুকরা করে, তাদের কোনো চিহ্নও নেই। তোর নামটা হবে 53 নাম্বার। তাহলে দুঃসহ সেই 24 ঘন্টার কথা মনে করে এখনো আটকে ওঠেন আসাদ। শত আয়োজনেও চোখে মুখে ফুটে ওঠে আতঙ্কের ছাপ। সিচুয়েশনগুলো রিয়েল। আমি আগে বুঝতাম না যে ট্রমা বলতে একটা ব্যাপার থাকে, এতটা জীবন্ত, সেটা আমি এখন প্রতিদিন রাতেই ফিল করি। তো ওই দিন রাতেও জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ ও সমন্বয়ক বন্ধুকে আশ্রয় দেয়ায় 5 আগস্ট ভোরেই তুলে নেয় আইন শৃঙ্খলা বাহিনী। স্বৈরাচারের পতনে অমানবিক নির্যাতনের পর প্রাণে বাঁচেন এই শিক্ষার্থী। মানে ওদের কাছে ব্যাপার ছিল শেখ হাসিনা বিরোধী মানেই সে হলো যে দুনিয়ার সবথেকে বড় কালপিট, এছাড়া কোনো জ্ঞান নেই। আসাদ ফিরলেও যুগ পেরিয়ে ফেরেননি গুমের শিকার হাজারো।
তাই শোষকের আস্ফালন উপেক্ষা করে সন্তানের খোঁজে থাকা এই মায়ের লড়াইটা শেষ হয়নি আজও। আমি তো মিশরে পাই না, আমার মানে কি দোষ করছে, কি করলো যে এরকম গুম করে লাইলো আমার ছেলেরে। স্বামীর অপেক্ষায় এক যুগ কাটিয়ে দেয়া প্রিয়তমাও গুছিয়ে রাখে ঘর। 5 আগস্টের পর আশায় বুক বাঁধলেও এখন সবটাই মরীচিকা। 5 তারিখের পরে ভেবেছিলাম যে আসবে, যখন দেখি যে আর কোনো কার্যকরী হলো না, আমাদের বিচারটাই জমে রইল, পড়ে রইল। এই সংগঠকের মতে গেল 15 বছর দেশে ছিল না মানবাধিকারের ছিটে ফোটাও। গুম, খুন, বিচার বহির্ভূত হত্যা আর নির্যাতন নিয়ে প্রকাশিত পরিসংখ্যানও বাস্তব চিত্র থেকে যোজন যোজন দূরে। প্রশ্ন তোলেন, কোথায় গেলে মিলবে উত্তর, কি বা হবে ভুক্তভোগী পরিবারগুলোর। এখনো কি আমাদের এত প্রতিবন্ধকতা যে আমার ভাইদের খবর আমরা আনতে পারতেছি না। অ্যাটলিস্ট এই মানুষগুলা, পরিবারগুলোর তো অধিকার আছে জানার যে এই আমাদের ভাইদের কি হলো, কেন এখনো ওই জায়গায় আমরা থেমে গেছি যে আমরা জানাইতে পারছি না এই মানুষগুলো কোথায়। গুম বিরোধী আন্তর্জাতিক সনদে যুক্ত হয়েছে বাংলাদেশ, গঠিত হয়েছে গুম কমিশনও। অক্টোবর পর্যন্ত 1600 অভিযোগের ভিত্তিতে 400টি যাচাই বাছাই আর 140 জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের ধারণা গুমের সংখ্যাটা অন্তত 3500। এইটার বিস্তৃতি এতটা ছিল যে এখানে সাকসেসফুলি তৎকালীন সরকার সমাজে, রাষ্ট্রে একটা ভয়ার্ত পরিবেশ তৈরি করতে পেরেছিল এবং রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে এটাকে সমর্থন শুধু না, নির্দেশনা দেওয়া হয়েছে এই ধরনের ঘটনা। গুম কমিশনের এই সদস্য জানান, ভুক্তভোগীর বয়ান ও তথ্য প্রমাণ ছাপিয়ে যায় বর্বরতার সীমা। দৃষ্টান্তমূলক বিচার করা উচিত, যাতে এই বিচারের মধ্য দিয়ে একটা বার্তা পৌঁছে যায় বাহিনী এবং মানুষের ভিতরে যে এই ধরনের ঘটনা রাষ্ট্রের তরফ থেকে বা বাহিনীর তরফ থেকে ঘটালেও, সরকার ঘটালেও দিন শেষে তার বিচার হয়। সবার মতে এখনই গুম খুনের বিচার না করতে পারলে রাজনৈতিক ফায়দা লাভে ফের জন্ম নিতে পারে স্বৈরাচার। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। র‍্যাব বিলুপ্তি ও পুলিশ সংস্কারের সুপারিশ করেছে বিএনপি। গুলশানে দলটির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই সুপারিশ করা হয়েছে। আর কুমিল্লাতে কর্মী সমাবেশে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আওয়ামী লীগের আমলে সবচেয়ে বেশি গুম খুনের শিকার হয়েছেন বিএনপির নেতাকর্মীরা। ভারতীয় পণ্য বর্জন ও দেশীয় পণ্য কিনতে উদ্বুদ্ধ করতে রাজশাহীতে বিএনপির এই অনুষ্ঠান, যাতে অংশ নিয়ে ভারতীয় পণ্য পোড়ান বিএনপি নেতা রুহুল কবির রিজভী। বলেন, ভারত চট্টগ্রাম দখল করতে চাইলে বাংলা, বিহার, উড়িষ্যাও দাবি করবে বাংলাদেশ। তাদের একজন নেতা আবার এক পর্যায়ে বলেছে, এবার চট্টগ্রাম আমরা দাবি করব। আরে আপনাদের উদ্দেশ্য তো ভয়ঙ্কর খারাপ। আমিও বলে রাখি, আপনারা যদি চট্টগ্রামের দিকে তাকান, দাবি করেন, আমরা কি আমলকি মুখে চুষবো? আপনারা যদি দাবি করেন, তাহলে আমাদের নবাবের যে অংশ বাংলা, বিহার, উড়িষ্যা, সেটাও আমরা দাবি করব। এদিকে শহীদুদ্দিন চৌধুরী এনি জানান, এবছর বিজয় দিবস সার্বজনীনভাবে উদযাপনে মানিক মিয়া এভিনিউতে কনসার্টের আয়োজন করেছে সবার আগে বাংলাদেশ নামে একটি সংগঠন। এই কনসার্টের মধ্য দিয়ে দেশীয় সংস্কৃতির বিকাশ, বাংলাদেশের গান আমরা এই জাতির সামনে, এই প্রজন্মের সামনে তুলে ধরছি এবং তুলে ধরব। অন্যদিকে গুলশানে সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমদ পুলিশের নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে বিশেষ এলাকায় বিবেচনায় না রাখার সুপারিশ করেন। র্যাব বাহিনীর আন্তর্জাতিকভাবে এমনভাবে নিন্দনীয় হয়েছে, আর দেশের মধ্যে তো র্যাব মানে একটা দানব সৃষ্টি করেছে তারা। যত ধরনের খুন যখন এবং যত এক্সট্রা জুডিশিয়াল কিলিং সবকিছু অধিকাংশই এই র্যাবের মাধ্যমে হয়েছে। সেজন্য আমরা এটিকে বিলুপ্ত করার জন্য সুপারিশ করেছি। সম্মানিত ভারপ্রাপ্ত কুমিল্লা বিভাগীয় কর্মশালায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, আওয়ামী লীগের আমলে গুম খুনের শিকার হয়েও হাল ছাড়েননি বিএনপি নেতাকর্মীরা। যে মানুষগুলো গুম হয়েছে, খুন হয়েছে, অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে, আমরা রাজনৈতিক দল হিসেবে যদি বিবেচনা করি, দেখা যাবে আমাদের নেতাকর্মীর সংখ্যাই সবচেয়ে বেশি। বিগত 15 বছরে গুম হয়েছে, খুন হয়েছে।
অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে, পঙ্গু হয়েছে অনেকে, বাড়িঘর ধ্বংস হয়ে গেছে অনেকের, কিন্তু তারপরেও দল ছাড়েনি এই মানুষগুলো। কেন? একটি বিশ্বাস নিয়ে। সেই বিশ্বাসটি ছিল জনগণের অধিকার প্রতিষ্ঠার যে আন্দোলন সেটি সফল হবে, সেটি সফল করবে, এটির প্রতিজ্ঞা ছিল। তিনি জানান, বিএনপি ক্ষমতায় গেলে জবাবদিহিমূলক সরকার গঠন করা হবে। প্রত্যেককে জবাব দিতে হবে, জনগণের কাছে যা প্রত্যেকের জবাবদিহিতে থাকতে হবে। আপনার পরিবারকে। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা। আওয়ামী লীগ সরকারের শাসনামলে বৈষম্যের শিকার 764 জনকে পদায়নের সুপারিশ করা হয়েছে। এর মধ্যে অবসরে পাঠানো 119 জনকে সচিব পদে পদায়নের জন্য সুপারিশ করা হয়। প্রধান উপদেষ্টার কাছে এই বিষয়ে প্রতিবেদন জমা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কমিটি। গেল আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্য সব বিষয়ের সাথে আলোচনায় আসে সরকারি কর্মকর্তাদের পদবঞ্চনার বিষয়টি। সুবিচার দাবি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সেই সময়ে ভিড় করেন বঞ্চিত কর্মকর্তাদের বড় একটা অংশ, যা আমলে নিয়ে 5 সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে জনপ্রশাসন মন্ত্রণালয়। 3 মাস সময়সীমার মধ্যেই প্রধান উপদেষ্টার কাছে সুপারিশ সহ প্রতিবেদন জমা দেয় কমিটি, যাতে বলা হয় বৈষম্যের কারণে পেশাগত জীবনে বঞ্চিত হয়েছেন এসব কর্মকর্তা। অবসরে যাওয়া এসব কর্মকর্তাদের মধ্যে সচিব হওয়ার উপযুক্ত রয়েছেন 119 জন, আর সব ঠিক থাকলে সচিব পদমর্যাদায় গ্রেড 1 পেতেন অন্তত 41 জন কর্মকর্তা, যেখানে অতিরিক্ত সচিব হতে পারতেন আরও 528 জন। প্রায় দ্বিগুণ কর্মকর্তার তথ্য যাচাই করে আর্থিক সুবিধাসহ ক্ষয়ক্ষতি পুষিয়ে দিতে 764 জনের বিষয়ে করা হয় সুপারিশ। আমাদের রাজনৈতিক দলগুলো যারা ক্ষমতায় আসার পরে তারা ভুলে যায় যে একদিন তাদেরকে বিদায় নিতে হবে। তারা মনে করে যে এটা তারা আজীবনের জন্য পেয়ে গেছে, তখন তারা নানা রকম অনিয়ম করে নিজের লক্ষ্য দিয়ে আরেকজনের বাদ দেয়, নিরপেক্ষ লোকের বাদ দেয়। যোগ্যতা বিবেচনায় বিভিন্ন দপ্তরে চুক্তিভিত্তিক নিয়োগ সহ পদায়নের সুপারিশও রয়েছে কমিটির প্রতিবেদনে। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি মিয়ানমারের মংডু শহর দখলে নেয়ার পর আতঙ্ক বেড়েছে এপারে। তাই টেকনাফের নাফ নদীতে নৌযান চলাচল নিষিদ্ধ করেছে প্রশাসন। সীমান্তবর্তী এলাকায় চলাচলের সতর্ক করা হয়েছে স্থানীয়দের, বাড়ানো হয়েছে বিজিবি কোস্ট গার্ডের টহলও। সশস্ত্র সংগঠন আরাকান আর্মির দখলে বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের মংডু শহর। টানা সংঘাতের পর রোববার শেষ চেকপোস্টে নিয়ন্ত্রণ হারায় জান্তা বাহিনী। ফলে এখন আরাকানের পুরো সীমান্তই সংগঠনটির নিয়ন্ত্রণে। ওপারের এই অস্থিরতায় দুশ্চিন্তা বেড়েছে এপারে সীমান্ত এলাকার মানুষের মাঝে। বিশেষ করে নাফ নদীতে মাছ ধরা নিয়ে তৈরি হয়েছে নতুন আতঙ্ক। কারণ এর আগেও নদী থেকে জেলেদের ধরে নিয়ে গিয়েছিল আরাকান আর্মি। এখন সীমান্তে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর উৎকণ্ঠায় জেলে ও স্থানীয়রা। খুব আতঙ্কে রাত দিন কাটাতাম। মায়ানমারের বিকট শব্দের কারণে ঘর বাড়ি কাঁপতো। অনেক জেলে বাইরা যাইতে পারতেছে না, ধরে নিয়ে যাচ্ছে, এমনকি অনেক নিয়ে গেছে। এরকম নাফ নদীয়ান গোড়া দখল করিবার তার সম্ভাবনা মনে করো শেখ মার্টিন এমনিতেই আরাকানের সংঘাতের কারণে ইতোমধ্যে কয়েক হাজার রোহিঙ্গা এপারে এসে আশ্রয় নিয়েছে। নতুন অস্থিরতার পর এই স্রোত আরো বাড়বে বলে শঙ্কা স্থানীয়দের। এটাকে ফোকাসে নেওয়া, সর্বোচ্চ গুরুত্ব দেওয়া এবং আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য গুরুত্ব দিয়ে সতর্কতা অ্যালার্ট যেটা বলে। একদিকে আমরা ভারতের সাথে সংঘাতে জড়িয়ে পড়ছি, অন্যদিকে যদি মায়ানমার সাথেও আমরা সংঘাতে জড়িয়ে পড়ি তাহলে আমাদের ভবিষ্যৎ খুবই অন্ধকারের দিকে যাবে। সীমান্তের নতুন বাস্তবতায় এপারে নেওয়া হয়েছে সতর্কতামূলক ব্যবস্থা। টেকনাফ থেকে নাফ নদী হয়ে সেন্ট মার্টিন যাতায়াত বন্ধ রাখা হয়েছে। কোনো নৌযানকে মিয়ানমারের দিকে না যাওয়ারও নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। সীমান্তে জোরদার করা হয়েছে বিজিবি ও কোস্ট গার্ডের টহল। ইতিমধ্যে টহল তাদের জোরদার করেছে এবং এই জায়গায় বিজিবি ছাড়া, বাহিনী ছাড়া অন্য কোনো সাধারণ মানুষ বা অন্য কেউ এখানে আসলে যাতায়াত এখন করছে না। এই মুহূর্তে আমি আর পারমিশন দিচ্ছি না। গেল মে মাস থেকে ওপারে এলাকা দখলের লড়াইয়ে এপারে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছিলেন টেকনাফের সীমান্তবর্তী কয়েক হাজার মানুষ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ব্যবসায়ীকে খুনের পর তারই কারখানায় পুঁতে রাখে শ্রমিক ও তাদের সহযোগীরা। রাজধানীর কামরাঙ্গীরচরে 5 দিন ধরে স্বাভাবিকভাবেই ওই কারখানায় কাজ চালিয়ে যাচ্ছিল তারা।
তবে অনুসন্ধানে বেরিয়ে এসেছে আসল তথ্য। ধরা পড়েছে জড়িতরা, উদ্ধার করা হয়েছে মরদেহ। শ্বশুর নূর আলমকে হত্যার ঘটনায় এভাবেই কাঁদছেন মেয়ের জামাতা। অভিযোগ করেন জুয়া খেলায় বাধা দেয়ায় কারখানার ভেতরেই হত্যা করা হয় তার শ্বশুরকে। জানান গেল বৃহস্পতিবার রাত থেকেই নিখোঁজ ছিলেন তিনি। হঠাৎ করে আমার ফোন দিয়ে বলতেছে যে তোমার শ্বশুর তো এখন আসলো না এবং ওনার যে মোবাইলটা এখনো বন্ধ। কর্মচারী যে সে জখেল বেচাইছিল, পরে তারে বাধা দিছে, পরে তারে বাড়ি মারছে। পুলিশ জানায় তাকে হত্যার পর দ্বিখণ্ডিত করে মাটির নিচে পুঁতে রাখে ঘাতকরা। এই ঘটনায় গ্রেপ্তার হয়েছে 3 জন। ভিডিও ফুটেজগুলোতে যেহেতু তার মুভমেন্টগুলো আমরা দেখেছি, তখন সে জানায় যে এই ঘটনাটা যে তারা অন্য সহযোগীদের, তার আরও 3 জন সহযোগীকে সাথে নিয়ে এটা হত্যা করেছে। হত্যা করে তাকে এই ঘরের মধ্যেই তারা পুঁতে রেখেছে। তদন্ত শেষে হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটন হবে বলে জানায় পুলিশ। হত্যাকাণ্ড ঘটিয়ে এখানে মাটি চাপা দিয়ে আবার এখানে বসবাস করা, এটা আসলে তার মেন্টালিটিটা কোন পর্যায়ে হলে এটা করতে পারে। এখন তার ক্রিমিনাল ট্র্যাক আছে কিনা এইটাও আমরা যাচাই বাছাই করব। ভুক্তভোগী আলমের গ্রামের বাড়ি ময়মনসিংহের গফরগাঁও। এই ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করেন আলমের স্বজনরা। এই লাশটাকে এই ঘরের ভিতর দাফন করে রেখে আমাদের সাথে ফ্রিম্যান্ডে চলছে। এই সমস্ত সন্ত্রাসীদেরকে, এই সমস্ত কুলাঙ্গারদেরকে ধরে ধরে যাতে শক্ত আইনের বিচার করা হয়। পানির জুতিগুলো ওইখানে আছে, আর কারখানা যে পরিষ্কার করছে রং টং ছিটে ছিটে হয়ে গেছে, মানে হুড়ি হুড়ি মনে করছে। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে সিআইডির ক্রাইম সিন। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। দেশের নদ নদীর সংখ্যা 1156টি, এর মধ্যে 240টি সংকটাপন্ন। CSRS খতিয়ান ধরে এক খসড়া তালিকা প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। সবার মতামত নিয়ে চূড়ান্ত তালিকা মিলবে আগামী 1 বৈশাখে। এছাড়া চূড়ান্ত হয়েছে নদী দখলকারীদের তালিকাও। বাংলাদেশ নদীমাতৃক দেশ। বিস্তৃত এলাকা জুড়ে রয়েছে বহু নদ নদী। তবে নদীর সংখ্যা কত তার কোনো সুনির্দিষ্ট তথ্য নেই সরকারের কাছে। 2023 সালে নদ নদীর তালিকা করে জাতীয় নদী রক্ষা কমিশন। তাদের হিসাব মতে এই সংখ্যা 1008টি। আবার 2011 সালে পানি উন্নয়ন বোর্ড প্রকাশিত নদীর সংখ্যা ছিল 405টি। তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর নদ নদীর তালিকা প্রকাশের উদ্যোগ নেয়। বিভাগীয় কমিশনারের কার্যালয়ের তথ্য দিয়ে একটি খসড়া তালিকা প্রকাশ করেছে সরকার, যেখানে বলা হয়েছে দেশে নদ নদীর সংখ্যা 1156টি। এক বিভাগের মধ্য দিয়ে বয়ে যাওয়া নদ নদী 1123টি। 2 বিভাগের ওপর দিয়ে প্রবাহিত নদী 27টি। 3 বিভাগে প্রবাহিত 4টি, আর 4 বিভাগের মধ্য দিয়ে বয়ে যাওয়া নদী 2টি। খসড়া প্রকাশ অনুষ্ঠানে পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা জানান 1 বৈশাখে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এছাড়া নদী দখলদারের নামও চূড়ান্ত করা হয়েছে। এখন নদী রক্ষা কমিশন যদি বলে যে এই 224টা নদী তারা একটা রেকর্ড ধরে করেছে, তাহলে আমরা ডিসি মহোদয়দেরকে বলে দিব ভেরিফাই করে এগুলো ইনক্লুড করে আমাদেরকে পাঠিয়ে দিতে। একইভাবে আমাদের যে 18টা বাদ পড়েছে সেটাও যদি রেকর্ড ধরে বাদ পড়ে থাকে, রেকর্ড আছে কিন্তু আমাদের এই 1156 নদীতে আসেনি, সেটাতেও আমরা ইনক্লুড করে দেব। নৌ পরিবহন উপদেষ্টা বলেন দখলকৃত নদ নদী উদ্ধারের এখনই সময়, পরবর্তীতে তা উদ্ধার করা সম্ভব নাও হতে পারে। নদীকে যদি বাঁচাতে হয় আর নাব্যতা বাড়াতে হয়, তাহলে এই নদীকে প্রথমত দূষণ, তারপর অকুপেশন থেকে এটাকে আপনার রক্ষা করতে হবে। দিস ইজ দ্য টাইম, আইদার ইউ ডু ইট নাও অর নেভার ডু ইট। আর আমরা অতীতেও দেখেছি যখনই অন্য ধরনের সরকার আসবে তখন স্বার্থের প্রশ্ন আসবে, তখন নদী যাওয়া আছে তার অর্ধেক দেখবেন যে কমে গিয়ে ওখানে বিল্ডিং উঠছে। খসড়া তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হবে, যেখানে সবাই মতামত দিতে পারবেন বলেও জানানো হয়। শুধুমাত্র গবেষকরা করবেন। আশাকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। রাত 10টার খবরে নিচ্ছে আরেকটি বিরতি। আরো খবর নিয়ে একটু পর ফিরছি।